স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। একদিনে ৩ জেলার সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, বাধা বিজিবির। অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক আবর্জনায় বাড়ছে নদী দূষণ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এবারে বিস্তারিত। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ককরোচ জনতা পার্টি ও সরকারের তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী। পদত্যাগকে স্বাগত জানিয়েছেন দিল্লি থেকে শুরু করে সব জায়গায় অবস্থান করা বিক্ষোভকারীরা। এটিকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দর্শক, ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী সাইফুর রহমান শিশির। শিশির, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভি স্টুডিওতে। ধন্যবাদ। আজকে আমরা দেখলাম যে ভারতে যে নবগঠিত ককরোচ জনতা পার্টি, তাদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো সরকারের এই যে নতির শিকার, কি কারণ? আসলে এই যে ককরোচ জনতা পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর একটি প্ল্যাটফর্ম, তারা আসলে ইন্ডিয়ার মতো একটি বিশাল দেশে যে ধরনের আলোড়ন তৈরি করেছিল, রাস্তাঘাটে তরুণদের থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষদেরকে যেভাবে সম্পৃক্ত তারা করতে পেরেছে, তাতে আসলে গণতান্ত্রিক একটি দেশের বা একটি রাজনৈতিক সরকারের খুব স্বাভাবিকভাবেই এটাই করা উচিত, জনদাবির কাছে নতি স্বীকার করা বা জনগণের যে দাবি সেটিকে মেনে নেওয়াটাই আসলে আমি মনে করি বুদ্ধিমান রাজনীতিকের কাজ। তো ভারতের যে ক্ষমতাসীন দল, তারা সেই কাজটাই তারা করেছে। আর এখানে আপনি দেখবেন যে বেশ ভালো চাপ তৈরি হয়েছিল সরকারের উপরে। আন্দোলনকারীরা বেশ সোনাম ওয়াংচুক সহ বেশ কয়েকজন সামাজিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা কিন্তু অনশনে বসেছেন এবং বেশ টানা লম্বা সময় ধরে তারা এই কাজটি করেছেন। এবং ভারতের বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন বিরোধী দলগুলো, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল, রাজ্যের বিরোধী দল, তারা এই আন্দোলনকারীদের প্রতি সমর্থন দিয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই একটি ক্ষমতাসীনদের জন্য একটি চাপ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকস্মিক জন্ম নেয়, আমরা যদি বলি যে ভারত মানে ককরোচ জনতা পার্টি, তো তাদের এত জনপ্রিয়তা, মানে এর কারণটা কি? এত অল্প সময়ে যদি বলি। আসলে বর্তমান যুগটা তো আপনি জানেন যে সামাজিক মাধ্যমে আসলে খুব দ্রুত সবকিছু, খুব সবাইকে রিচ করাটা অনেক সহজ, এটি একটি বিষয়। এবং সামাজিক তাদের যে নামটি তারা দিয়েছে, ব্যবহার করেছে ককরোচ, এটিও খুবই ইন্টারেস্টিং। যে যিনি পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী, তারই একটি মন্তব্যকে কেন্দ্র করে তারা নিজেদেরকে তেলাপোকা বা ককরোচ বলছে, কিন্তু এটি কিন্তু তরুণদের মনে বেশ হিট করেছে, এটি একটা ব্যাপার। দ্বিতীয়ত, সামাজিক মাধ্যমে তারা তাদের বিভিন্ন প্রচারণা, ডিজিটাল বিভিন্ন প্রচারণার মাধ্যম তারা ব্যবহার করেছে। এবং ভারতের এই মুহূর্তে যে প্রধান যে সমস্যাগুলো, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, এই জাতীয় বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছে, একাধিকবার একাধিক পোস্ট করেছে, তারা প্রচুর কথা বলেছে, জনমত তৈরি করেছে। এইগুলো আসলে মূলত তাদেরকে সমর্থন জোগাড় করতে সাহায্য করেছে। এবং আপনি জানেন যে এই প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠা হওয়ার মাত্র 2 দিনের মাথায় 90 লাখ তাদের ফ্যান ছাড়িয়ে গিয়েছে, 90 লাখের সংখ্যা। তো এরকম বেশ কিছু কারণে আসলে মানুষের মধ্যে, তরুণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার বয়সের মানুষের মধ্যে ককরোচ জনতা পার্টি একটি ইমপ্রেস করতে পেরেছে সবাইকে, আমি বলবো।
একেবারে শেষ প্রশ্ন যদি আপনাকে করি যে ভারতের রাজনীতি এবং সমাজে এই যে ককরোচ জনতা পার্টির এই যে উত্থান আসলে এটা কি বার্তা দিচ্ছে আসলে? বেশ কিছু বার্তা এখানে দিচ্ছে। প্রথমত যে রাজনীতি যারা করছে, সরকার যারা চালাচ্ছে, তাদেরকে আসলে জনগণের কথা, তরুণদের কথা শুনতে হবে। এটি একটি প্রধান বার্তা। এবং এই যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বা হচ্ছে যে এই যে প্রশ্ন ফাঁস, এই যে সমস্যাগুলোকে আসলে বছরের পর বছর দেখেও যে না দেখার ভান করে থাকার যে একটা ব্যাপার ছিল, এটি আসলে করা যাবে না। কথা শুনতে হবে এবং জনমত যেটা, মানুষের যে বক্তব্য, মানুষের যে কথা, সেটিকে শুনতে হবে। এবং নিশ্চয়ই আশেপাশের গত 2-3 বছরে আশেপাশের ভারতীয় উপমহাদেশের একাধিক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। সেই দৃষ্টান্ত তাদের সামনেও ছিল, সামনেই আছে। সব মিলিয়ে আসলে তরুণদের কথা সেটি শুনতে হবে। বা মানুষ যে আসলে ইনসাল্ট যখন মানুষকে করা হয়, সেই ইনসাল্ট মানুষ যে ভালোভাবে নেয় না, কিংবা সেই ইনসাল্ট থেকে যে বিদ্রোহ তৈরি হতে পারে, সেই বিষয়টিও আসলে শাসক শ্রেণীর মাথায় রাখা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুর রহমান শিশির আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে 2 দিনব্যাপী সেমিকন্ডাক্টর জাতীয় সম্মেলনের উদ্বোধন শেষে তিনি বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে। আধুনিক প্রযুক্তির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত সেমিকন্ডাক্টর শিল্প এমন একটি প্রযুক্তি খাত যেখানে মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত মাইক্রোচিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয়। শনিবার সকালে রাজধানীর নব থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনকে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের কারিগরদের মিলন মেলা হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্ব সেমিকন্ডাক্টর বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে এই খাতকে ত্বরান্বিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে, এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। এই সম্মেলনের মাধ্যমে গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে, যা দেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 3 জেলার সীমান্ত দিয়ে অন্তত 22 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শনিবার ভোর 4:30টার দিকে দিনাজপুরের বিরামপুর সীমান্তে 9 নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা তাদের বাধা দিলে বিএসএফ তাদের আবার ফিরিয়ে নেয়। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এছাড়া ফেনীর পশুরাম সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে নদী দূষণ নিয়ে প্রতিবেদন। অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক সার ও গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পানির গুণগত মান ও জলজ পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নদী দূষণের প্রভাবে জলজ প্রাণীর মৃত্যু, মানুষের নানা রোগব্যাধি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণের জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা, কমছে চাষযোগ্য জমির পরিমাণ। নদী দখল ও দূষণের ফলে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক সহ নৌযানের বর্জ্য। আর নদীটির দখল তো আছেই। আমরা ছোটবেলায় যখন দেখতাম তখন সুপে ছিল, তখন খুব ভালো ছিল পানি। কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। আর এই পানি নিষ্কাশন করে দিব, গার্মেন্টসের ট্যাঙ্কের পানি নিষ্কাশন করে ছাড়বো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। চতুর্দিকে যদি আমরা ইটিপিটাকে সেন্ট্রাল ইটিপি করে ফেলতে পারি নদী পথে, তাহলে কিন্তু শীতলক্ষ্যার উপর কোনো প্রভাব পড়ে না। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে বহু এলাকা লোনা পানিতে তলিয়ে যায়, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে। সেই সাথে কমছে চাষযোগ্য কৃষি জমি। সেচের জন্য খাল বিলে মিলছে না পর্যাপ্ত পানি, সংকট রয়েছে সুপেয় পানিরও। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, 3টা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। 2 সিজনের, এক সিজনে খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এই সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে মনে করেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পটিয়ার পাহাড়ি এলাকা থেকে 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়া এলাকার একটি বসত ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্যে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি। শনিবার সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি গড়া এবং চট্টগ্রাম গড়ার লক্ষ্যে নিয়ে আজকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মনে করি এইভাবে যদি আমরা শহরটাকে সুন্দর রাখতে পারি, জেলাগুলোকে সুন্দর রাখতে পারি, তাহলে পরে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমরা তৈরি করে দিতে পারবো।
দুর্যোগ ও মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্যকর কর্মসূচি বাস্তবায়নে প্রকাশিত হয়েছে স্ফিয়ার বাংলা হ্যান্ডবুক 2018। শনিবার সকালে বাংলাভাষী মানবিক কর্মী, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। এছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর, এসমেরেজনিয়াক সহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকালীন মানবিক সহায়তা ও জবাবদিহি নিশ্চিত করতে হ্যান্ডবুকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবিক সংগঠনগুলোকে আরও কার্যকর করবে। বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের আন্দোলনের মুখে 2 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা 12:30টার দিকে সদর উপজেলার কোর্ট স্টেশনে এসি কেবিনে ওঠা নিয়ে বাক বিতণ্ডার শুরু হয় ট্রেনের এক কর্মীর সাথে। এক পর্যায়ে বাবা ও ছেলেকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে ওই কর্মীর বিরুদ্ধে। পরে ট্রেনের অন্য যাত্রীরা ট্রেন আটকে রেখে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। নরসিংদীর রায়পুরায় 50 পিস ইয়াবা সহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার ইসমাইল আল রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুলাতলি মোড় থেকে তাকে আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রায়পুরা থানা এলাকায় মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাজীব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি বাচ্চু খলিফার উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত 11:30টার দিকে কুয়াকাটার হোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে 8 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিৎ রানা ও কুয়াকাটা পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাচ্চুর উপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি দিয়ে তার মাথা ও 2 পায়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। এ সময় বাচ্চুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা 20 শয্যা হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকার ধামরায় একাধিক গাড়ির সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছে। সকালে ইসলামপুরে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী অনিক সাহা ও সুজয় সাহা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিকল হয়। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করে। এতে প্রাইভেট কারের পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান ও তার পেছনে থাকা 2টি মোটরসাইকেল নিজ নিজ গতি কমিয়ে ফেলে। সেই মুহূর্তে পেছন থেকে দ্রুত গতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনি বাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে 2 মোটরসাইকেল সহ 4 যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দির চা শ্রমিক আশালতা গোয়ালার উপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। শনিবার দুপুরে দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির সামনে মানববন্ধনে বিপুল সংখ্যক চা শ্রমিক অংশ নেন। বক্তারা বলেন, আশালতা গোয়ালার উপর নৃশংস হামলার ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার না হলে শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। একদিনে 3 জেলার সীমান্ত দিয়ে 22 জনকে পুশিনের চেষ্টা, BSF এর বাধা বিজিবির। অপরিশোধিত শিল্পবর্জ্য, প্লাস্টিক আবর্জনায় বাড়ছে নদী দূষণ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।